হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে নিয়ে এসেছি কেপিএসআই অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা 2023 প্রিলিমিনারি 28 তারিখে যেটা হয়েছিল 28শে জানুয়ারি, তার রিজনিং এর সলিউশন, ম্যাথের যে সলিউশন সেটা অলরেডি আমি একটা ক্লাসে প্রোভাইড তোমাদেরকে করেছি। আজকের এই ভিডিওতে দেখবো যে রিজনিং এর যে সকল প্রশ্নগুলো ছিল সেগুলো, এবং একটা ম্যাথের কোশ্চেন আগের ক্লাসে হয়তো আমার বাদ গিয়েছিল, সেটাকেও আমি এর মধ্যে তোমাদের সাথে করিয়ে দেবো। ম্যাথের ক্লাসটা অনেকেই দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো সেখানটা, আশা করছি এটাও তোমরা ভালো করে দেখবে, কারণ একটা আইডিয়া পাবে কি ধরনের কোশ্চেন্স এসছে। তবে আমি প্রথমে বলি, আমার মনে হলো ম্যাথের তুলনায় রিজনিং এর কোশ্চেন্স গুলো একটু ভালো আছে ম্যাথের তুলনায়, ম্যাথটা অনেকটা ইজি লেভেলেরই ছিল। যাই হোক, তো এক এক করে আমরা এটার কোশ্চেন্স গুলো দেখবো, ঠিক আছে? দেখো, আমি অ্যাজ ইট ইজ যেমন কোশ্চেন্স গুলো নিয়েছি এখানটায় তোমরা পেয়ে যাবে, ওকে? তো দেখো, প্রথম প্রশ্ন একটা আছে, কি বলছিল যে একটা ডাইস আছে, একটা ডাইস মানে একটা আমাদের লুডুর ছক। তো এই লুডুর ছক্কার মধ্যে আমাকে কি বলেছে, চারটা পজিশন দেওয়া আছে। ছয় যখন উপরে থাকবে তখন নিচের সংখ্যা কি হবে, মানে ছয়ের বিপরীত তল। তো আমি ডাইস আগে অনেকবার করিয়েছি, এটা দেখার জন্য তুমি কি করতে পারো, তোমাকে ছয়ের তল দেখতে হবে। তো ছয়ের তল যদি আমি দেখতে চাই, আমি দুরকম ভাবে করতে পারি, দুটো কমন এবং একটা কমন। আমি যদি এই দুটোকে নিয়ে কাজ করি, আমি যদি এই দুটোকে দেখি, এই দুটো ডাইসকে দেখি, ঠিক আছে, এই দুটোকে, এই দুটো ডাইস না, সরি, এই দুটো, প্রথমটা, দ্বিতীয়টা, 4 নাম্বারটা, এদের মধ্যে কি কমন আছে দেখো, এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানেও 5 আছে আর 4 আছে, আর এখানে দেখা যাচ্ছে 1 আর এখানে দেখা যাচ্ছে 6। তাহলে 5 আর 4 তো যদি দেখতেই পাচ্ছি, তাহলে ডাইসটা কেমন ভাবে ঘোরানো আছে, যে 5 আর 4 যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে এইদিকে 1 থাকলে এর উল্টো দিকের তলে 6 থাকবে, 1 আর 6 বিপরীতে হবে। এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, তুমি এমন দুটোকে নাও যেখানে একটা করে কমন আছে। একটা কমন কোনটা নিতে পারো তুমি, বললে স্যার আমি 3, 6, 2 আর আমি এটা নিই, এই দুটো নিই। তাহলে আমি যেই দুটা কমন পেলাম সেখান থেকে ঘড়ির কাঁটার দিকে লেখা শুরু করব, 3, 2, 6, 3, 2, 6। এখানেও তাই লিখবো, 3, 5 আর 1। তাহলে যারা যার উপর নিচে পড়লো তারা একে অপর বিপরীত তল হবে। তাহলে 6-এর বিপরীত তল হচ্ছে 1, অর্থাৎ যখন 6 উপরে থাকবে নিচে কত থাকবে, 1 থাকবে। তারপরে দেখা যাক 9 নাম্বার একটা ছিল কোশ্চেন। এটা যেরকম কোশ্চেন পেপারটা আমি পেয়েছিলাম, কোন সেট ফেট আমি অত জানি না, বাট সেখানে যেমন ছিল সেভাবে, ওকে? এবার দেখো, এখানে বলছে ABCDE 5টা বইকে একটা টেবিলের মধ্যে সাজানো আছে পরপর করে। কিভাবে সাজানো আছে সেটা আমাদের সিকোয়েন্সটা এবার বললো, কিভাবে বললো দেখো, বলছে A is placed below E, A E এর নিচে আছে, A E এর নিচে আছে, ঠিক আছে? আমি এদিকে ড্র করি, A আছে কার নিচে, A আছে E এর নিচে, হয়ে গেল। তারপরে বললো C is placed above D, C আর D এর ঘটনা বললো, আমি এটা পরে আসবো। B is placed below A, B A এর নিচে আছে। আর কি বলছে, ডি ই প্লেসড অ্যাবভ ই, ডি ই এর উপরে আছে, এটা হয়ে গেল। আবার প্রথমে দেওয়া ছিল না, সি ডি এর উপরে আছে, সি ডি এর উপরে আছে, এটা দেওয়া ছিল। তাহলে আমাদের সবগুলাই আমরা বসিয়ে দিলাম। বলছে তার মধ্যে কোন বইটা এই যে টেবিলের সারফেস মানে টেবিলের তলটাকে টাচ করে আছে, ওকে? কোনটা টেবিলের তলাটাকে টাচ করেছে, তলা মানে কি, তার মানে নিচে যেটা আছে সেই টেবিলের তলাটাকে টাচ করে থাকবে। বি টেবিলের তলাকে টাচ করে আছে, কারণ বি সব থেকে নিচে আছে। এইবার দেখি পরেরটা কি বলছে। আচ্ছা, এই ধরনের কোশ্চেন, অ্যারিথমেটিক্যাল, মানে এখানে বলা আছে যে কিছুগুলো চিহ্ন দেওয়া আছে, একটা চিহ্নের মানে আরেকটা, আরেকটা চিহ্নের মানে আরেকটা, সেই হিসেব করে হলে তোমাকে বলতে হবে নিচের চারটের মধ্যে কোনটা ট্রু। তো এখানে বেসিক্যালি তোমাকে পুট করে করে দেখতে হবে। এবার তুমি যদি বারবার অপশন টেস্ট করতে হয়, কিন্তু তুমি বারবার এখান থেকে দেখতে যাও না, যে ইনটু ইনটু মানে কত রে, খুঁজতে যাও এরকম করে, অনেকটা বেশি সময় লাগবে। তো তার তুলনায় তুমি ফটাফট পাশে লিখে নাও এরকম করে, যে স্যার গুণ মানে হচ্ছে প্লাস, তারপরে লেস দেন মানে হচ্ছে মাইনাস, দেন দেওয়া আছে প্লাস মানে হচ্ছে আমার ভাগ, গ্রেটার দেন মানে বলছে গুণ, মাইনাস মানে বলছে ইকুয়াল টু, ভাগ মানে বলা আছে গ্রেটার দেন, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কি, ভাগ স্ট্যান্ডস ফর গ্রেটার দেন, আর হচ্ছে গেল কোথায়, এন্ড ইকুয়াল টু স্ট্যান্ডস ফর লেস দেন। যদি গুণ মানে হয় যোগ, এটা মানে হয় এটা, এগুলো সব দেওয়া আছে। তাহলে আমি পাশে এরকম লেখা থাকলে আমার না পুট করতে সুবিধা হবে। এবার দেখো এখানে এক এক করে চেক করো, আমি এখানে কালার চেঞ্জ করে করে দিচ্ছি, বাট তোমরা পরীক্ষাতে এর নিচে নিচে তুমি আবার লিখতে পারো এই সংখ্যাগুলোকে। যেমন ধরো এক এক করে ট্রাই করতে থাকো, কোনোটাতে মিলবে না, ঠিক আছে? আমি যদি বসাই কোনোটাতে, আমি আর ট্রাই ওয়েস্ট করছি না, এই তিনটেতে মিলবে না, আমি অলরেডি সলভ করে দেখেছি, সেই কারণে আমি যদি লাস্টেরটাতে পুট করি গ্রেটার দেন, এই গ্রেটার দেন এর জায়গায় আমি কি বসাবো স্যার, গ্রেটার দেন মানে হচ্ছে আমার কি গুণ, তাহলে এটা কত হয়ে যাবে, 5 গুণ 8,
যোগ মানে কি দেওয়া ছিল আমাকে, যোগ মানে ভাগ। দেখো আমাকে আর টাইম লাগছে না, আমি এখান থেকে ইজিলি দেখতে পাবো। কিন্তু যদি আমাকে এখানে দেখতে হতো যোগ, তাহলে খুঁজে বেড়াতে হতো যোগ কোথায় আছে, এই যে যোগ এখানে আছে, সময়টা বেশি লাগবে। ঠিক, তো সেটা বাঁচানোর জন্য পাশে লিখে নেবে। তারপরে কি হয়ে গেল, 4 হলো। ইকুয়াল টু মানে কি আছে, ইকুয়াল টু মানে লেস দেন, 10 হয়ে গেল। তারপরে লেস দেন সাইন আছে, লেস দেন মানে হচ্ছে -4। আর ওদিকে কি হলো, গুণ আছে, গুণ মানে আমি জানি যোগ। ওকে, এটা। তো দেখো এখানে 4 দিয়ে 8 কে ভাগ দাও, 2, 2 ইন্টু 5 কত হচ্ছে, 10 হচ্ছে। 10 লেস দেন, 10 আর 8 18, 18 থেকে 4 চলে গেলে 14, 10 14 থেকে ছোট, 10 কি 14 থেকে ছোট, হ্যাঁ ছোট। তার মানে আমার এটা স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। তো এটা হবে উত্তর, বাকি তিনটেতে বসিয়ে দেখো স্যাটিসফাই করবে না। পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এরপরে দেখো এরকম একটা দেওয়া আছে আমাদেরকে সিরিজ, ঠিক আছে। এই সিরিজটাতে হয়তো অনেকেরই প্রবলেম ছিল, আমি অনেকক্ষণ দেখার পর একটা মোটামুটি মাথায় লজিক আসলো। এগুলো আজকাল এসএসসির পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করা হয়, হয়তো ওখানে কোনো না কোনো থেকে তোলা হয়েছে বা ওইভাবে করে বানানোর চেষ্টা করা হয়েছে। বাট ভালো কোশ্চেন, একটু প্রবলেম করেই, উল্টো পাল্টা প্যাটার্ন চলে। দেখো এখানে কিরকম ভাবে সিস্টেম চলছে, আমাদেরকে এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে আমি এমন একটা জিনিসকে টার্গেট করব, আমি যদি উত্তরটার প্রত্যেকটা ফিগার বের করতে চাই যে কোথায় কি বসবে, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব এমন একটা লজিক বের করা, যে এমন জিনিসটা যেটা চেঞ্জ হচ্ছে, মানে ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে পারি। যেমন আমি একটা জিনিস লক্ষ্য করে, যদি তোমরা দেখো যারা পরীক্ষাটা দিয়েছো, এখানটা আগে নিজে ট্রাই করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই সিম্বলটা ছিল, এই সিম্বলটা পরেরটার মধ্যে আর নেই, গায়েব হয়ে গেছে, তাই না। তারপরে যদি আমি এইখানটায় দেখি, এখানে দেখো এই যে 4টা সিম্বল আছে, এখানে একটা নতুন আবার একটা সিম্বল গায়েব হয়ে গেল, এই সিম্বলটা আবার গায়েব হয়ে গেল, তার জায়গায় আমার অ্যারো চিহ্ন চলে আসলো। তারপরের বারে যদি গিয়ে দেখি আবার এখানে কোন একটা গায়েব হয়েছে, কোনটাই, গোল্লাটা গায়েব হয়ে ওখানে চলে আসছে এরকম আধা গোল্লা, অর্ধবৃত্ত। তারপরে এবার যদি দেখি স্যার কি গায়েব হলো, এখানে গিয়ে দেখছি ক্রস চিহ্নটা গায়েব হয়ে সেখানে চলে আসছে এই চিহ্নটা। অর্থাৎ প্রত্যেকটা ফিগারে একটা করে নতুন কিন্তু এলিমেন্ট বলতে পারি, বা এই যে পয়েন্ট গুলো 4টা কর্নারে যারা আছে সেটা অ্যাড হচ্ছে, নতুন জিনিস অ্যাড হচ্ছে। তার মানে আমার যে উত্তরটা হবে, সেই উত্তরটাতে কিন্তু একটা নতুন এলিমেন্ট থাকবে। এখানে যে এলিমেন্ট গুলো ইউজ হয়ে গেছে সেগুলো বাদ দিয়েও একটা নতুন এলিমেন্ট থাকবে। তো সেরকম কোথায় কোথায় আছে, এইখানে এ তে আছে, দেখো এ যে এই এলিমেন্টটা, এটাও কিন্তু নতুন, এটা অর্ধগোলক কিন্তু ফিল্ড করা, এটা এর আগে কোথাও ছিল না। এইখানেও যদি আসি আমি, এইখানেও তোমার হচ্ছে কি সেরকম একটা আছে নতুন। আর একটা নতুন কোথায় আছে, এখানে এই যে এটা ডলারের মতন সাইন বা এস এর মতন সাইন ছিল এটা, এই তিনটেতে। কিন্তু এখানে তিনটে নতুন, কিন্তু এখানে যদি দেখি এটা অলরেডি আগে ইউজ হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, তো এটা তো উত্তর হবেই না ভাই কোন রকম ভাবে। ঠিক আছে, যেটা উত্তর করেছি, যেটা হবে না ওটাকে করেছো, তো এটা তো আমার উত্তর হবেই না, এটুকু গ্যারেন্টি। বাকি তিনটের মধ্যে হতে পারে। এবার একটা লক্ষ্য করো যে যে জিনিসটা নতুন অ্যাড হচ্ছে সেটা কোন পজিশনে, সেটার কি কোনো প্যাটার্ন আছে, সেটা আমরা বুঝি। দেখো এখানে যদি ভালো করে দেখো, সেই প্যাটার্নটা তোমরা পেয়ে যাবে। কিরকম করে পাবে, আচ্ছা এটা এস ছিল, এত বুঝতে পারো, একটু ঝাপসা যেহেতু কোশ্চেন। দেখো প্রথমে কোন পজিশনে, দেখো আমি যদি নাম্বার করি, এই পজিশন, এইখানের ব্যাটা যেটা ছিল ওটা গায়েব হয়ে গেল পরের বার, ওই জায়গাটায় নতুন একটা জিনিস ঢুকলো, তাই না। তার মানে আমি বলতে পারি 1 নাম্বার পজিশনে নতুন জিনিস আসলো, কত নাম্বার পজিশনে, এইখানটাতে আমি 1 নামকরণ দিলাম। তারপরে এবার যদি দেখি, এইখানে গিয়ে দেখো কোথায় নতুন জিনিসটা এসছে, এইখানে এসছে, মানে হচ্ছে 2 নাম্বার বলতে পারি আমি, এরকম এই জায়গাটাতে। তারপরে এবার কোথায় এসছে, দেখো এইখানে নতুন জিনিসটা এসছে 3 নাম্বারে। তারপরে এবার এখানে 4 নাম্বার, মানে কি গল্পটা ঘুরছে বুঝতে পারছো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ করে চেঞ্জ হচ্ছে। প্রথমে এখানে চেঞ্জ হলো, তারপরে এখানে চেঞ্জ হলো, মানে এইখানে চেঞ্জ হলো, মানে এই জায়গাটায়। তাহলে আমি যদি একটা বাক্স বলি, তাহলে প্রথমে এই জিনিসটা চেঞ্জ হলো, তারপরে এবার এখানে চেঞ্জ হলো, তারপরে এবার এখানে, তারপর এবার এখানে। তাহলে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে নেক্সট পরিবর্তনটা, অর্থাৎ নতুন এলিমেন্টটা কোথায় ঢোকার কথা, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঢুকতে গেলে আবার এইখানে এসে এইখানে ঢোকার কথা নতুন এলিমেন্টটাকে, এই পজিশনে। তার মানে আমার যে উত্তর, সেখানে নতুন এলিমেন্টটা কোথায় থাকার কথা, এই জায়গাটায় থাকার কথা। এবার আমি যে তিনটে অপশন দেখছি, এইখানে কি নতুন এলিমেন্ট আছে, না। এইখানে কি নতুন এলিমেন্ট আছে, না, এটা তো অলরেডি আগের ছিল। এইখানে নতুন এলিমেন্ট আছে, দেখো যে এস বা ডলার মতন কি একটা ছিল, সেইটা এইখানে ঢুকেছে, সো এটার অপশন কিন্তু এটা হবে। এবার এক একজনের ক্ষেত্রে এইটা ডি অপশনটা এক এক জায়গায় থাকতে পারে, যেহেতু জাম্বলড আপ করা থাকে পরীক্ষার কোশ্চেনে। বাট এইটা হবে উত্তর, ঠিক আছে। বাকি আরোগুলো দেখার দরকার নেই, এখানে আরো প্যাটার্ন আছে হয়তো, যে কোনটা কত নাম্বার পজিশনে যাচ্ছে, বাট এটা দিয়ে আমরা উত্তর করে নিতে পারবো। ঠিক, নেক্সট দেখো পরেরটা। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে কি বলছে, যে
এই নাম্বার সিরিজ ইজ গিভেন, একটা নাম্বার সিরিজ দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বার সিরিজটার পরের টার্মটা খুবই ইন্টারেস্টিং, আমি অনেক মাথা কাটানোর পরে দেখলাম জিনিসটা কিরকম হয় আর কি। তো এটা যদি পরীক্ষায় চট করে মাথায় প্র্যাকটিস না থাকে, মাথায় আসারও কথা না। এখানে কোন প্যাটার্ন ফলো হচ্ছে, অনেক দেখো এই যে নাম্বার সিরিজ গুলো থাকে না, অনেক সময় কোনো কোনো নাম্বার সিরিজ কি হয়, একটা নয় মাল্টিপল প্যাটার্ন দিয়েও উত্তরটা চলে আসে। তো যেটা প্যাটার্ন ক্র্যাক করতে পেরেছে, উত্তর ঠিক থাকলেই আমাদের হলো ঠিক। এইবার দেখো কেউ এখানে হয়তো যোগ বিয়োগ এটসেট্রা দেখছো, বাট লজিকটা দেখো। চারের মানে যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাগুলো, সেই মৌলিক সংখ্যাগুলোর পরে সংখ্যাগুলো লেখা আছে। প্রথম দুই বাদ দাও, 3 থেকে শুরু করো, মানে বিজোড় মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা নয়। জোড় মৌলিক সংখ্যা একটাই হয় 2, ওটা বাদ। বিজোড় থেকে বিজোড় মৌলিক সংখ্যা 3, ঠিক 3-এর পরেরটা দেওয়া আছে দেখো 4। 3-এর পরের মৌলিক সংখ্যা কি 5, তো 5-এর পরের আছে 6, 7-এর পরে 8, 11, 9 তো মৌলিক নয়, 11-র পরে 12, তারপরে 13-র পরে 14, 17, 17-র পরে 18, 19-এর পরে 20, আর 23, 21 তো মৌলিক হয় না, 23 মৌলিক হয়, 23-এর পরে 24, তারপরে 27 মৌলিক হয় না, 29 মৌলিক হয়, 29-এর পরে 30। তাহলে 29-এর পরের মৌলিক সংখ্যা কি 31, 31, আর তার পরের মৌলিক সংখ্যা কি 37। তাহলে 31-এর পরের সংখ্যাটা কি হবে 32, আর 37-এর পরের সংখ্যাটা কি হবে 38। তাহলে 32 আর 38 কোথায় আছে, এখানে আছে 32 আর 38, এটা হবে উত্তর। নেক্সট দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন সিলোজিজম। তো গোল্লা আঁকিয়ে ভেন ডায়াগ্রাম দিয়ে আমি এটাকে সলভ করি। অনেকে এটাকে 50-100 মেথড এক্সট্রাক্টর দিয়ে সলভ করে, আমি ভেন ডায়াগ্রাম দিয়ে এটাকে সলভ করি। দেখো কি বলছে, অল পেন্স আর চেয়ার্স। ওকে, অল পেন্স আর চেয়ার্স। তো আমি এটা পেনের গোল্লা বললাম, এটা হচ্ছে পেন, তাহলে অল পেন, সবগুলো পেন হচ্ছে আমার চেয়ার, তাহলে আমি একটা চেয়ারের গোল্লা করলাম। আমি এভাবে করে করি, যারা আমার বেসিক্স ভিডিওগুলো অনেক আগে ইউটিউবেই দেওয়া আছে, দেখেছো তো বেটার, তাহলে বুঝতে পারবে। সবগুলো পেন হচ্ছে চেয়ার হয়ে গেল, সবগুলো ফুলও হচ্ছে আবার চেয়ার, তাহলে ফুল আর একটা গোল্লা আমি এর ভিতরে আঁকিয়ে দিই এরকম করে। কিন্তু আমরা যখনই আঁকাবো গোল্লাগুলো, চেষ্টা করব যেটুকু বলেছে ভাই ওইটুকু কাজ করো, তার বাইরে যেচে কিছু করব না। আমাকে বললো সবগুলো ফুল চেয়ার, ফুলের সাথে এর কোনো সম্পর্ক বলেছে এই পেনের বলেনি, তাহলে আমি ফালতু ওদের মধ্যে ঝামেলা পাকাতেই যাবো না, ওদেরকে টাচই করাবো না, ঠিক আছে। তারপরে কি বললো, অল চেয়ারস আর ট্রাক, সবগুলো চেয়ারই হচ্ছে ট্রাক, সব চেয়ার গুলোকে আমি এরকম করে নিলাম ট্রাকের মধ্যে, এটা হচ্ছে ট্রাক, সবগুলো চেয়ার হচ্ছে আমার ট্রাক, ঠিক। আচ্ছা, সিটাকে এখানে না লিখে আমি সিটাকে এখানে লিখি, সবগুলো চেয়ার হচ্ছে ট্রাক। অল ট্রিজ আর ট্রাক, এটা হচ্ছে ট্রাক, টিকে মানে ট্রাক, ঠিক আছে। আর অল ট্রি, সবগুলো ট্রি হচ্ছে আবার ট্রাক, তাহলে আমি ট্রি এর একটা গোল্লা করি এখানটা ছোট্ট করে, বলি এগুলো হচ্ছে সব ট্রি, তারা হচ্ছে ট্রাক। ট্রির সাথে আবার কাউকে আমি ঝামেলার মধ্যে আনবই না। তাহলে আমার স্টেটমেন্টের ছবি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কনক্লুশনে আসি। সাম ট্রাকস আর পেনস, কিছুগুলো ট্রাক হলো পেন। তো এই যে ট্রাক ভাই, কিছুগুলো ট্রাকস আর পেন্স, ও ট্রলি, এটা ট্রাক না, এটা ট্রাক, এটা ট্রি, এটা ট্রি। ওকে, কিছুগুলো ট্রাক, তো গোটাটাই তো ট্রাক। গোটা ট্রাকের মধ্যে ট্রাকের কিছুটা পার্ট কার মধ্যে ঢুকে আছে, এ দেখো ট্রাকের গোটাটা ট্রাক, ট্রাকের কিছুটা পার্ট তো পেনের মধ্যে আছে, কোথায় গেল পেন, এই যে পেন, সবগুলো পেন ট্রাকের মধ্যে ঢুকে আছে। তো আমি বলতে পারি ট্রাকের এইটুকু অংশটা যেটা পেনের মধ্যে আছে, ওটা তো ট্রাকেরই অংশ। তাহলে ট্রাকের কিছুগুলো তো পেনের মধ্যে আছে, অর্ধেকটা বা যতটাই হোক না কেন, তাহলে এটা ট্রু, সাম ট্রাকস আর পেন্স হয়ে গেল। সাম ট্রাকস আর চেয়ার, কিছুগুলো ট্রাক চেয়ার, হ্যাঁ ট্রাকের মধ্যে থেকে যে এই পার্টটা, এটা তো চেয়ারের পার্ট। গোটাগুলো চেয়ার যদি ট্রাকের মধ্যে থাকে, তাহলে ট্রাকের কিছুটা চেয়ারের মধ্যে আছে বলতে পারি না, যে এই বাকি পার্টটা বাদ দিয়ে বাকিটা তো এর মধ্যে আছেই। সো এটা হচ্ছে আমার ট্রু হবে এখান থেকে। ওকে, এটা আমরা একটা ডায়াগ্রামে দেখছি, এর অল পসিবল ডায়াগ্রামও ট্রুই হবে, ঠিক আছে। সাম ট্রিজ আর পেন্স, কিছুগুলো ট্রি হচ্ছে পেন। এই যে ট্রি গুলো, তো ট্রির সাথে পেনের যে গোল্লার মধ্যে কোনো সম্পর্ক আছে আমার, নেই। তো যেহেতু নেই, আর বেসিক ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামটা আমরা তৈরি করি, এটা বেসিক ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, একটাতে ভুল মানে সেটা ভুল কিন্তু। ওকে, সাম ট্রিজ আর চেয়ার্স, কিছুগুলো ট্রি হচ্ছে চেয়ার। তো ট্রির সাথে চেয়ারেরও কোনো গোল্লার কোনো সম্পর্ক নেই, তাহলে এটাও ভুল। তাহলে এখান থেকে আমি দুটো ঠিক পেলাম, অনলি কনক্লুশন 1 আর ট্রু হচ্ছে ট্রু হবে এখান থেকে। ওকে, ওকে, নেক্সট দেখা যাক। আচ্ছা, 28 নাম্বার দেখো, এটা বলছে একটা মিসিং নাম্বার সিরিজ। কি বলেছে, একটা মিসিং নাম্বার সিরিজ। এইখানে কি বসবে, ভালো লজিক দিয়েছে, আমি যেটা লজিক খুঁজে বের করলাম অনেক খাটাখাটি করে।
দেখো 13কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 13 দুনা কত হয় 26, আর 11কে আমি 3 দিয়ে গুণ করি কত হয় 33, দুটোকে যোগ করো 59 পাবে। 9কে তুমি গুণ করো 2 দিনে, 9 দুনা 18, আর 17কে 3 দিয়ে গুণ করো, 17 3 51, 51 আর 8 কত হবে 59, আর 10 69, যোগ করলে আমার 69 চলে আসবে। তার মানে প্রথমটাকে 2 দিয়ে গুণ আর পরেরটাকে 3 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে এখানে 13কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 39, তার মানে নিশ্চয়ই এখানে 5 আছে, 5কে 2 দিয়ে গুণ করবো তো 10 হবে, 10 আর 39 যোগ করলে 49 হবে, অর্থাৎ উত্তরে আমার কত আসবে 5 আসবে এখান থেকে। ওকে, নেক্সট দেখো ইফ, আচ্ছা অ্যালফাবেট সিরিজ, এরা ভালো কোশ্চেন। কি বলছে, ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ দেওয়া আছে একটা, বলছে যে যদি সেটাকে আমি রিভার্স, আমাদের যে ইংলিশ অ্যালফাবেট সিরিজ মানে এ থেকে জেড, আমি যদি এটা রিভার্স অর্ডারে লিখি, মানে জেড থেকে শুরু করি, জেড ওয়াই এক্স এভাবে করে লিখি, তাহলে তো আমার এরকম ভাবে আসবে জেড থেকে এ অবধি এরকম করে। অর্থাৎ এবার বলছে তাহলে ডান দিক থেকে, কোথার থেকে, হুইচ উইল বি দি ফিফথ লেটার, কি বলছে, তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ হবে। ডান দিক থেকে নবম বর্ণের আবার বাম দিকের পঞ্চম বর্ণ। তাহলে ভাই আমি ডাইরেক্টই বল না, এত ঝামেলা করার কি আছে, ডাইরেক্ট বল যে এখান থেকে 14 নাম্বার লেটারটা কত হবে সেটা বলো। এইখান থেকে 9 নাম্বার লেটার ডান দিক থেকে, তার আবার বা দিকে, তাহলে এই লেটারের বা দিক কোনটা, এই দিক, তাহলে তার আবার বা দিকে 5 নাম্বার, মানে কি 9 আর 5 14 নাম্বারটা ডাইরেক্ট। তাহলে এ থেকে শুরু করলে 14 নাম্বার পজিশনে কে আসবে, ও এর ঠিক আগে, ও 15, ও এর ঠিক আগে কি হয়, এন হয়, এন 14 নাম্বার পজিশনে পড়বে এদিক থেকে যদি কাউন্ট করা যায়, বাস এই হচ্ছে গল্প। নেক্সট দেখা যাক কি বলছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোইং ফিগার, এখানে কতগুলো ত্রিভুজ আছে, ফিগার কাউন্টিং। তো এই মাঝখানে বেটা লিখে টেকে রেখেছে, দেখো ফিগার কাউন্টিং এর ক্ষেত্রে যদি আমাদের এরকম কোনো ছবি থাকে না, এটাকে বলা হয় বেসিক ফিগার। এইখানে ত্রিভুজ যদি কাউন্ট করতে হয়, মোট 8 কটা ত্রিভুজ থাকে দেখতে গেলে তোমাকে ছোট ত্রিভুজ কাউন্ট করতে হবে, 1 2 3 4, যটা থাকবে তাকে ডবল করে দিতে হয়, এরকম ফিগার থাকলে 8টা। তো এখানে আমি ওটা দেখতে পাচ্ছি, এই যে 1 2 3 4 এই ভিতরেরটা, তাহলে এখানে মোট 8টা আছে, 8টা হলো। এবার বাইরের এখানে একটা 1 2 3 আর 4, 8 আর 4 12টা, আর এখানেও দেখো 1 2 3 4, 12 আর 4 16টা, টোটাল 16টা ট্রায়াঙ্গেল এখান থেকে আমরা পাবো। আর এই সবগুলোকে অ্যাড করে আর কোন রকম ভাবে আর কোনো ট্রায়াঙ্গেল তৈরি হবে না, ঠিক আছে, ত্রিভুজ তৈরি হবে না। একটা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে কি, যে বোর্ডকে লেখা হচ্ছে এটা, নিয়ারকে লেখা হচ্ছে এটা, হাউ ইজ নোড, নোডকে কি লেখা হবে, তো এটা হচ্ছে ডিরেক্ট কোডিং এর মধ্যে পড়ে, যেগুলো দেওয়া আছে ওদের থেকে তথ্য মান তোলো আর বসাও। আমাকে নোড বলেছে, এন আমি এখানেই পেয়ে যাবো, এই যে এন নিয়ারে, তাহলে এন মানে হচ্ছে কত 2, একদম নিয়ারে এটা লেখা হয়, এন মানে হচ্ছে 2। তারপরে এন এর পরে ও লাগবে আমার, ও কোথায় আছে ভাই, এখানে ও আছে, তাহলে সেটা হয়ে গেল কত 3। তারপরে কি আছে আমার লাগবে, ডিই লাগবে, ডি কোথায় আছে, বোর্ডের লাস্টে ডি আছে, তাহলে হয়ে গেল 9। ই লাগবে, ই কোথায় আছে, এখানে 2 নম্বরে আছে, 4 2 3 9 4, 2 3 9 4, এটা আমাদের উত্তর এখান থেকে। নেক্সট দেখো ল্যাক, ল্যাককে কোড করা হচ্ছে 396, ব্যাককে কি কোড করবে, ল্যাককে, তো আমরা পজিশন ভ্যালু গুলো বসাই। এল এর পজিশন ভ্যালু কত, এল মানে হচ্ছে 12, এ মানে হচ্ছে 1, সি মানে 3, আর কে মানে হয় 11। ঠিক, এগুলো আমাদের মুখস্থ রাখতে লাগবে। এটাকে গুণ করে দাও সবগুলোকে, কত হয় দেখো, 12 3 36 ইন্টু 11 মানে 396, তাই দেওয়া আছে। তাহলে ব্যাক কে লেখো, ব্যাকের বি মানে কত 2, এ মানে কত 1, সি মানে 3, কে মানে 11, সব গুণ করে দাও। 11 3 33, 33 2 66, 66 হয়ে যাবে। নেক্সট দেখা যাক, আচ্ছা এইটা কি আছে দেখি ভাই, এটা বলেছে তাই না, এদিক দিয়ে বারবার দেখছি ভাবে ভেবো না যে সলিউশন দেখছি, ওই মনিটরে দেখতে হয় আমাকে মাঝে মাঝে যে রেকর্ডিং টেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, সো এটা কি দেওয়া আছে 84 ইন্টু 13, তাহলে 8 আর 4 যোগ করে দাও 12 হবে, আর এখানে 3 আর 1 4, এর থেকে বাদ করে দাও তাহলে 8, ডিজিট সাম করে বিয়োগ করবে, 7 আর 3 যদি যোগ করো 10, 3 আর 1 বাদ দাও তাহলে হবে 6, 2 আর 6 যোগ করো 8, 1 আর 1 যোগ করো 2, মানে ডিজিট সাম করে করে বাদ দাও। তাহলে এখানেও তাই, 56 ডিজিট সাম কত হবে, 6 আর 5 11, আর 2 2 4, বাদ দিলে কত আসবে 7 আসবে এখান থেকে। পরেরটা দেখি, সরি, আচ্ছা
এই চারটার মধ্যে অড ওয়ানটা আউট করতে হবে। তো বোঝাই যাচ্ছে এখানে কোনটা আমাদের 3 5 15, 3 3 9, এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। বাকি এটা এটা আর এটা সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, শুধু 159, কারণ এটাকে 3 দিয়ে ভাগ যাবে, এটা মৌলিক সংখ্যা নয়। তো এটাই হচ্ছে অড ওয়ান আউট এখান থেকে। আচ্ছা, এটাকে প্রথমবার দেখে আমার মনে হচ্ছিল কি এটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, কোন টোনের ব্যাপার হবে, বাট এটা রিজনিং এর কোশ্চেন। আমি কালকে ম্যাথে এটাকে করাতে চেয়েছিলাম, প্রথমে নিয়েও নিয়েছিলাম, পরে গিয়ে দেখলাম জানি তো রিজনিং এর কোশ্চেন। এটা রিজনিং এর মিসিং নাম্বার আর কিচ্ছু না। 7 আর 5 যোগ করো, কথা 12, 12কে 6 দিয়ে ভাগ দাও, মানে 12কে 2 দিয়ে ভাগ দাও, কত হবে? 6 পাবে। পাবে 10 আর 4 যোগ করো 14, তাকে 2 দিয়ে ভাগ দাও, কত পাবে? 7। তাহলে এখানেও 8 আর 6 যোগ করো 14, 14কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কত আসবে? 7 আসবে। তো এটা হবে আমাদের উত্তর এখান থেকে। হুইচ অফ দ্য ফলোইং উইল কাম ইন দ্য লাস্ট ইন এ টেলিফোন ডিরেক্টরি? আচ্ছা, টেলিফোন ডিরেক্টরি মানে ডিকশনারি ওয়ার্ডের মতন, যে লাস্টে কোনটা আসবে। তো অ্যালফাবেটিক্যালি সাজানো হয় এটাকে। সবার প্রথমে এম আসবে, এম এর পরে কি আছে দেখো, এখানে এ ও এ ও, তাহলে এ গুলো আগে চলে আসবে, তাহলে এগুলো বাদ, এগুলো প্রথম দিকেই চলে আসবে নামের। ঠিক আছে, তাহলে মহিন্দার MOHIND অব্দি ঠিক আছে। এখানে ই আসলো, এখানে এ আসলো, তো এ আগে চলে আসবে অ্যালফাবেটিক্যাল সিরিজে, ইটা লাস্টে, তাহলে এটা আমাদের সবার লাস্টে থাকবে, ডিকশনারির একদম লাস্টে, মানে এই 4টে ওয়ার্ডের মধ্যে লাস্টের দিকে থাকবে। আচ্ছা, এইটা ঘড়ির কোশ্চেন, ক্লকের কোশ্চেন দিয়েছে একটা, যে একটা ঘড়ি, এর ইংলিশ ভার্সনটা নিয়ে নি, জায়গা অনেকটা লাগবে বলে। বলছে একটা ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট করে স্লো হয়ে যায়, পিছিয়ে পড়ে। সকাল 7টার সময় আমি ঘড়িটার টাইমটাকে একটা কারেক্ট ঘড়ির সাথে দেখিয়ে ম্যাচ করে দিলাম। যখন ওই কারেক্ট ঘড়িটাতে 4:30 বাজে, তখন এই খারাপ ঘড়িটাতে কটা বাজবে? কারণ তো স্লো হয়ে যাচ্ছে প্রত্যেক ঘন্টায় 6 মিনিট করে। তাহলে দেখো ঘড়িটা প্রতি ঘন্টায় 6 মিনিট স্লো হয়, মানে 1 ঘন্টাতে স্লো হয়ে যায় কত? 6 মিনিট ও কম পিছিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে সকাল 7টায় তুমি টাইম সেট করলে, 7টা থেকে বিকেল 4:20-তে কত ঘন্টা সময় হলো মোট? 7টা থেকে 12টা দুপুর, মানে 5 ঘন্টা, আর ওদিকে 4 ঘন্টা 20, 9 ঘন্টা 20 মিনিট। 9 ঘন্টা 20 মিনিট মানে কি? 20 মিনিট মানে আবার কি? 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা, তাহলে 9 পূর্ণ 1/3 ঘন্টা মোট, মানে বলতে পারো 28/3 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 6 মিনিট করে পেছায়, তাহলে 28/3 ঘন্টায় কত মিনিট পেছাবে ও? বলবে স্যার 28 দুনা 56। তার মানে ওই ঘড়িটা 56 মিনিট পিছিয়ে পড়বে। অর্থাৎ যখন 4:20 বাজে, তখন অ্যাকচুয়ালি ওটাতে 56 মিনিট কম টাইম দেখাবে। তাহলে 4:20, তার থেকে আমি 56 মিনিট বাদ দিই। বলে স্যার কেমনে বাদ দেবো, কিভাবে বাদ দেওয়া যায়? তো তুমি এখান থেকে 1 মিনিট ওকে ধার দিয়ে দাও, তাহলে এই বেটা 80 হয়ে যাবে, আর এটা 3 হয়ে যাবে। কারণ 1 ঘন্টা ধার দিলাম মানে কি 60 মিনিট দিয়ে দিলাম ওকে। তাহলে 6-এর পরে 4 10, 5 আর 1 6-এর পরে 2 4, তাহলে 3 24, তাহলে 3টা 24, 3টে বেজে 24 মিনিট সময় দেখাবে ওই খারাপ ঘড়িটাতে, স্লো ঘড়িটাতে। আচ্ছা, ইন এ সার্টেন কোড, ওকে, এই ক্লকের কোশ্চেনটা মনে হয় দিয়েছে যে চাকরি পাওয়ার পর অফিসে গেলে পরে আগের দিনে ঘড়ি টড়ি তো থাকতো না, মানে আগে পালানোর ধান্দা একটা ব্যাপার থাকতো হয়তো বা, সেই কারণে নাকি, কে জানে। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট, ইন এ সার্টেন কোড স্পোরাডিক ইজ রিটেন অ্যাজ, স্পোরাডিক কে এইভাবে লেখা হচ্ছে, ট্রাভেলস কে কিভাবে লেখা হবে? তো এটা কিন্তু আমি পাশে আবার টেনে এনে লিখি, এদিকে SPORADIC, স্পোরাডিক, আর এর নিচে যদি এটাকে আমি লিখি QNORDJEB, তো এখানে দেখো লজিকটা বোঝো কিরকম হচ্ছে, মাঝখান থেকে দু টুকরো করে দাও। দেখো আর এর পরে SQROPNO, নিচের থেকে উপরের দিকে +1 করে দিলাম। এখানে দেখো উপর থেকে নিচের দিকে ABCDDEIJ। ওকে, তাহলে যেটা আমাকে বের করতে বলেছিল ট্রাভেলস, TROUBLES, মাঝখান থেকে দুটো পার্ট করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে স্যার? টি এর নিচের থেকে ছিল, তাহলে STTURS, আর হচ্ছে NO নিচের দিক থেকে হলো এটা, আর এটা উপর থেকে BCSTLMEF, TNRS, TNR না কিউ হবে, সরি এখানটায় ভুল করলাম, এটা QR, নিচের দিক থেকে তো QR হবে, এখানে আর আছে না, তো QR হবে। 1 মিনিট দাঁড়াও, এটা হবে QR। ওকে, সো TNQS TFMC। ওকে, এটা উত্তর। তারপরে এখানে বলছে পরে কোন লেটারটা আসবে? ভাই ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড, ইউ আর এ গুড কোশ্চেন।
দেখা যাক, কিছু না, বি হলো, তারপরে বিসি হলো, বিসিডি হলো, বিসিডিই হয়ে গেল, বিসিডিইএফ হয়ে গেল, অর্থাৎ একটা করে নতুন লেটার জাস্ট অ্যাড হচ্ছে, বিসিডিইএফ জি হয়ে গেল। তাহলে এরপরে কি হবে, বিসিডিইএফ জি এইচ হওয়া উচিত, বাট আমাকে জাস্ট এর পরেরটা বলেছে, একটাই চেয়েছে খালি, তাহলে ওর পরে তো ভাই জি আসবেই, এফ এর পরে, এফ এর পরে, কারণ এখানে অলরেডি জি চলে এসছে, তো জি অব্দি তো আসবেই, এরপরে আরেকটা লেটার অ্যাড হওয়ার কথা এইচ। তো যদি দুটো লেটার চাইতো এরপরে, তাহলে জি আর এইচ বলতাম জাস্ট, কিন্তু পরেরটা চেয়েছে, তাহলে জি হবে এরপরে। আচ্ছা, বাবা মা গল্প একটা, ব্লাড রিলেশন, ঠিক আছে, আমি ইংরেজিতেই নিয়েছি এখান থেকে, ভালো কোশ্চেন ছিল, বাট জল ভাত। পি গুণ কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউ এর ভাই, পি বিয়োগ কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউর বোন, পি যোগ কিউ মানে পি হচ্ছে কিউর বাবা, আর পি ভাগ কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউ এর মা। এই চারটে কোডিং দেওয়া আছে, এটাকে বলে কোডেড ব্লাড রিলেশন। আমাকে বলতে হবে চারটে অপশনের মধ্যে কোন ছবিটা আমি যদি ড্র করি, বা কোন রিলেশনটা আমাদের বোঝাচ্ছে যে এফ হচ্ছে ডটার অফ ডাব্লিউ। এই জায়গাটা মাথায় রাখবে, এফ হচ্ছে ডটার অফ ডাব্লিউ, মানে এফ ডাব্লিউর মেয়ে। আমার ছবি এই চারটে অপশনে এক এক করে ধরে যদি ডায়াগ্রাম ড্র করি, তাহলেই আমরা বুঝে যাব, বাট এই কোশ্চেনটার জন্য দরকার পড়বে না, কারণ আমি এখানে অপশন এলিমিনেট করে দেবো, তিনটে অপশনই এলিমিনেট হয়ে যাবে, একটাই পড়ে থাকবে। কিরকম, এফ কে যদি ডটার হতে হয়, এফ কে ডটার হতে হয় মানে কি, মেয়ে হতে হবে, ডটার মানে মেয়ে, মানে কি ওকে স্ত্রীলিঙ্গ, মধ্য কথা ফিমেল হতে হচ্ছে, ঠিক। প্রথমটাতে দেখো এফ এ গিয়ে শেষ হয়ে গেল, তো ভাই এফ এর পরে তো কোনো সিম্বলই নাই, তো এফ এর পি এর পরে কোনো সিম্বল থাকবে, তারপরে তো বলতে পারবো যে ভাই পি ভাই না, বা দাদা না, মামা না, কাকা না, কে। তো এফ এর পরে যেহেতু কোনো সিম্বলই নেই, তাহলে এফ এর জেন্ডার আমরা পাবো না, এই ছবিটা ড্র করলে এখান থেকে আমরা জেন্ডার পাবো না, তাহলে এখানে বলা যাবে না, এখানেও বলা যাবে না, দুটো তো এমনি আউট হয়ে গেল। এখানে এফ এর পরে প্লাস আছে, এফ এর পরে মাইনাস আছে, এফ এর পরে যদি প্লাস থাকে, তার মানে ফাদার দাঁড়াবে, মানে ও ছেলে হয়ে যাবে, পুরুষ হয়ে যাবে, বাট এফ কে তো হতে হবে ডটার, মানে মেয়ে হতে হবে, তাহলে এটাও হবে না উত্তর, তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক। তাও ফর স্যাটিসফ্যাকশন ড্র করে নিই ডাব্লিউ প্লাস আর, প্লাস মানে হচ্ছে ফাদার, পরীক্ষায় করার দরকার নেই, এখন করবো পরীক্ষা, এখানে ছেড়ে দেবো, টাইম বাঁচাতে লাগবে। ডাব্লিউ প্লাস আর, তাহলে কি বলছে, প্লাস মানে ফাদার, তাহলে ডাব্লিউ হচ্ছে ফাদার, কার ফাদার ভাই, আর এর ফাদার, ওকে। তারপরে গুণ আছে, গুণ মানে কি হচ্ছে ব্রাদার, তাহলে আর হয়ে গেল ভাই, কার ভাই, আর হলো এফ এর ভাই। তারপরে বিয়োগ আছে, বিয়োগ মানে কি ছিল সিস্টার, তাহলে এফ হয়ে গেল কার সিস্টার, টি এর সিস্টার। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এফ হচ্ছে কি ডাব্লিউর ডটার হয়ে গেল, ডাব্লিউর ছেলে এটা, ডাব্লিউর মেয়ে এটা, ঠিক। তো হয়ে গেল আমাদের উত্তর। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু ডাউটফুলি অ্যান্সারটা দেবো, আমি এটা আমার যেটা লজিক মনে হচ্ছে, আমি নেটেও একটু দেখার চেষ্টা করলাম, বাট এরকমটা পেলাম না বলে, বাট আমার যেটা লজিক মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সাথে বলছি। সেই হিসাবে এটার যে অড মানাম সেটাই কমলা সবুজই হবে, কারণ যেটা আমার মনে হয় যে বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আরজিবি, আমাদের যে ফরম্যাট রেড গ্রিন ব্লু আরজিবি, আরজিবি ফরম্যাট হয়, আর সিএমওয়াই কে হয়, আমরা জানো প্রিন্টার যদি কেউ ইউজ করো, ঠিক আছে, বা তুমি বলতে পারো আচ্ছা ট্রাফিক সিগন্যালও থাকে অরেঞ্জ গ্রিন, এই হিসাব করে। বাট যদি প্রাইমারি কালার্স বলি আমি, যেটাকে প্রাইমারি কালার বলে আরজিবি, আরজিবি প্রাইমারি কালার, তো সেটা হচ্ছে আমাদের রেড গ্রিন ব্লু, দিস আর প্রাইমারি কালার্স বলা হয়। তো প্রাইমারি কালার্স এর মধ্যে অরেঞ্জ থাকে না, ট্রাফিক লাইটে থাকে অরেঞ্জ কালার ইউজ করে, বাট প্রাইমারি কালার্স এর মধ্যে কিন্তু এটা থাকে, আরজিবি ফরম্যাট একটা রেড গ্রিন ব্লু বলে, তো ওদেরই কম্বিনেশন আছে, ঠিক আছে, কিন্তু আমার মোস্ট প্রবাবলি যেটা মনে হয় যে এটা হওয়া উচিত, কিন্তু এখানে আরেকটা লজিকও খাটতে পারে, এটা আমি শিওর বলবো না পুরোপুরি, এটাতে ডাউটফুল আছি আমিও, ঠিক আছে, আমি পাইনি সার্চ করে কোথাও এটা। তো আমি যদি তোমাদের থাকতাম আমি এটাকেই টিক দিয়ে আসতাম, এবার বাকির অ্যান্সার কির উপর ডিপেন্ড করবে। কিন্তু অরেঞ্জ গ্রিন যদি ওই মানে এইরকম ব্যাপার একটা থাকতে পারে, যে যদি মিক্সচার বলা হচ্ছে যে অরেঞ্জ গ্রিনসকে আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে দিলে তার মধ্যে যে কালারটা কিরকম আসতে পারে, বা এরকম কিছু যদি একটা ব্যাপার হয়, আই ডোন্ট নো, বাট যদি এই প্রাইমারি কালার্স এর কম্বিনেশন বলে, তাহলে তো অরেঞ্জটা প্রথমে আলাদা হওয়া উচিত। যা কি বাকি অ্যান্সার কি দেখলে বোঝা যাবে, তো ওটা ডাউটফুল আমার মনে হচ্ছে একটু, আমি মানে আই এম নট শিওর অ্যাবাউট ইট। এবার দেখো পরেরটা হচ্ছে এম ইজ দ্য সান অফ পি, ওকে, আরেকটা দিয়েছে, এম হচ্ছে পি এর সান, এম ইজ দ্য সান অফ পি, এম হচ্ছে সান অফ পি। তারপরে কি বললো, কিউ ইজ গ্র্যান্ড ডটার অফ ও, ও হু ইজ হাজবেন্ড অফ পি, ও আবার হাজবেন্ড অফ পি, তাহলে ও হচ্ছে পি এর হাজবেন্ড, তার মানে পি হচ্ছে কি ওয়াইফ, আর কিউ গ্র্যান্ড ডটার ছিল কার, ওর, তাহলে ও এর গ্র্যান্ড ডটার দরকার নেই, আর কিউ চাইও নি, যাই হোক গ্র্যান্ড ডটার মানে কি ছেলের মেয়ে আর কি, গ্র্যান্ড ডটার, যদিও চাইনি, আমাকে বলেছে এম আর ওর মধ্যে সম্পর্ক, কিউর দরকারই নেই এখানটায়, কিউ এর কোনো কাজ নেই।
এম আর ও এর মধ্যে হাউ ইজ এম রিলেটেড টু ও, এম ও এর কে হবে, এম ও এর কে, ও এর সাথে এম এর সম্পর্ক কি, ঠিক আছে, ও এর সাথে এম এর সম্পর্ক কি, মানে এম ও এর কে হবে। তো এম ও এর কে হবে, দেখো এম ও এর কে, এম ও এর সান, কিন্তু ছেলে সান, ওকে, এম ও এর সান। এইবার এখানে একটা গল্প দেখো, এখানে ভুল হওয়ার চান্স কোন জায়গাটায় আমি ভালো করে বলছি। ব্লাড রিলেশন কোশ্চেন গুলো চেষ্টা করো ইংরেজিতে করার। কেন ভুল হওয়ার চেষ্টা করো, দেখো বলছে ও এর সাথে এম এর সম্পর্ক কি, ও এর সাথে এম এর সম্পর্ক কি। তো এটাকে মিস ইন্টারপ্রেট অনেক সময় অনেকে করতে পারে যে মানে কার রিলেশনটা বলবো, ও এর রিলেশনটা বলবো না এম এর বলবো। মানে আমি বলি যে আমার সাথে তোমার সম্পর্ক কি, তো তুমি কি বলবে, বলো আমার সাথে তোমাদের সম্পর্ক কি। তো তুমি কি উত্তর দেবে, যে স্টুডেন্ট বলবে নাকি টিচার বলবে, তো এই ডাউটটা হয়ে যেতে পারে অনেক সময়, ঠিক আছে। তো সেই কারণে যদিও থাকে, ওই জন্য ইংলিশটা যদি বলি হাউ ইজ এম রিলেটেড টু ও, এম রিলেটেড টু, এম এর সাথে ও এর সম্পর্ক হওয়া উচিত, দেখো কিন্তু এখানটায় অন্যভাবে লেখা আছে। তো আমার ডাউটফুল লাগে, বাট যে যেভাবে প্র্যাকটিস করেছো সেই হিসাবে আমি যেভাবে প্র্যাকটিস করেছি যে হাউ ইজ এম রিলেটেড টু ও, মানে এম এর সম্পর্কটা আমি বের করব, ঠিক আছে, যে এম এর সম্পর্কটা কি, এম এর নামটা কি, মোদ্দা কথা। তো এম হচ্ছে ও এর কে হয়, এম হচ্ছে ও এর সান। তো এটা আমাদের এখান থেকে হয়ে যাবে উত্তর। ওকে, আচ্ছা, থ্রি অফ দ্য ফলোইং, চারটে আছে, চারটের মধ্যে কোনটা আলাদা, তো চারটের মধ্যে এখানে মাইকাটা আলাদা হয়ে যাবে, কারণ দেখো যদি বাদ বাকি গুলো বলি, দিস আর পিওর ক্লোরিন মেটাল নয়, বাট পিওর এলিমেন্ট বলতে পারো, ঠিক আছে, মৌল, পিওর মৌল বলতে পারো, প্রত্যেকটা আলাদা আলাদা, মানে এর মধ্যে কোনো মিক্সচার নেই। বাট মাইকা কিন্তু হচ্ছে এটা একটা মানে কি বলবো মিনারেল টাইপ, ঠিক আছে, এটা আলাদা জিনিস, ওর মধ্যে অনেক সময় সোডিয়ামও থাকে, এটসেট্রা থাকে, এরকম একটা থাকে, এটা পরে নেবেন নেটে। তো মাইকা এদের মধ্যে আসছে না, এগুলো হচ্ছে পিওর মেটাল বা নন মেটাল বলো, মেটাল নন মেটাল বলো, মৌল বলবো পুরোপুরি ভাবে। তো এলিমেন্ট, পিওর এলিমেন্টের মধ্যে আসছে এটা, বাট দিস ইজ নট মিক্সচার বলতে পারো, মিক্স টাইপ অফ জিনিস আর কি। তো ওটা এখানে আলাদা হবে মাইকাটা। আচ্ছা, তারপরে যদি আসি এখানটায়, আচ্ছা, হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড গ্লিমস, ইচ অফ হুইচ, আচ্ছা, বলছে এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ গ্লিমস বলে যে শব্দটা লেখা আছে, এই শব্দের মধ্যে কতগুলো লেটার এর পজিশন, মানে গ্যাপিংটা বলতে পারো, অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, মানে তাদের মধ্যে যতগুলো বর্ণ আছে ইংলিশ অ্যালফাবেট সিরিজও ঠিক ততগুলোর বর্ণ থাকে। ব্যাপারটা বুঝলে, মনে করো না তুমি যদি বলো, আমি এখন বোঝাচ্ছি, আমি এই ধরনের কোশ্চেন করার জন্য তোমরা কিভাবে করবে, কিভাবে করা এই জোন, বাট আমি যেভাবে করি, আমি একদম প্রথম থেকে কাউন্ট করি, এতে পরে একটাও ভুল হবে না, 100% অ্যাকুরেসি। এরকম করে গুনতে থাকবে, জি এর পরে পড়তে থাকবে, জি এইচ আই জে, আমি এখানে লিখি বুঝতে সুবিধা হবে বড় করে, জি এল আই এম পি এস ই, গ্লিমস, তাই তো, আমি এরকম করে পড়তে শুরু করি, জি এইচ আই, যেখানে গিয়ে ম্যাচ পেয়ে যাব। মানে অ্যালফাবেটিক্যাল সিরিজে কি হয়, জি এর এক ঘর পরে আই আছে, তো এখানেও দেখছি জি এর এক ঘর পরেই আই আছে, এইটাই আমাদেরকে খুঁজে বের করতে বলছে, এরকম জোড়া কতগুলো। তো আমি এবার কাউন্ট করবো, জি এইচ আই একটা পেয়ে গেলাম, লিখে নিলাম, জি এইচ আই জে কে এল এম, খতম, শেষ, জি এর গল্প শেষ। এল এর পরে আসবো, এল এর পরে এম এন ও পি কিউ, পেলাম না, আই জে কে এল এম পেলাম না, এম এন ও পি পেলাম না, পি কিউ আর হলো না, এস টি হলো না, ছেড়ে দেবো না, উল্টো দিকেও আসতে লাগবে আবার, ই এফ জি এইচ আই পেয়ে গেছি একটা, জে কে হলো না, এস এর পরে টি ইউ ভি ডাব্লিউ এক্স হলো না, পি এর পরে আই পি আই, যা ভুলে গেলাম, এম এন ও পি কিউ আর এস টি, এম এর পরে এন ও পি আই জে কে এল এম, হচ্ছে না, তাহলে দুটোই পাওয়া যাচ্ছে, তো দুটো পেয়ার হবে এখানটা, এরকম আমি এভাবে করে করি আর কি। আচ্ছা, এই যে একটা ম্যাথের কোশ্চেন, এটা আগের দিন বাদ চলে গিয়েছিল, ঠিক আছে, এটা আমি এখানে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগের দিন হয়তো মিস্টেকে কোনো কারণে নিতে ভুলে গেছি। বলছে একজন পার্সন কি করেছিল, 2000 টাকা ছিল ওর কাছে, দুটো পার্টে ও ডিভাইড করে ব্যাংকে রাখে, একটা পার্টে 10% হারে ইন্টারেস্ট দেয়, আর একটাতে 20% হারে ইন্টারেস্ট দেয়, এবং ওভারঅল যে ও সুদ পায় সেটা 320 টাকা পায়। তাহলে বের করো যে প্রথম পার্টটা কত ছিল। তো ওভারঅল ও ইন্টারেস্ট পায় 320 কতর মধ্যে ভাই, 2000-এর মধ্যে, সেটা কত পার্সেন্ট, ওভারঅল রেট অফ ইন্টারেস্ট কত, তো বলবে 16%। তাহলে আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করে দেবো, প্রথমটাতে 10, পরেরটাতে 20, ওভারঅল 16, 16 থেকে 10 গেলে 6, 20 থেকে 16 গেলে 4, রেশিও হচ্ছে স্যার 2:3, টোটাল কত 5 ইউনিট। তাহলে টোটাল টাকা ছিল 2000 টাকা, 5-এর ভ্যালু 2000 হলে 1-এর ভ্যালু কত, 400, 5-4-এ 20, 400 দুনা 800, আর 4-3-এ 1200। তো বলছে প্রথম অংশটা কত ছিল, প্রথম অংশটা ছিল 800 টাকা।
কারণ প্রথমটা 10% দেওয়া ছিল, ওটাই বলবো আমি 800 টাকা। এটা আগের দিন মিস গিয়েছিল। আচ্ছা, প্রতিবিম্ব, মিরর ইমেজ, চলো আশা করি দেখতে পাচ্ছ। এইটার আমাকে বলছে মিরর ইমেজ বের করতে হবে, মানে আয়নার প্রতিবিম্ব। মিররটা কোথায় আছে? এইদিকে আছে, তাহলে এই ছবিটা এই পাশে পড়বে ছবি। তো মিরর ইমেজের সময় আমরা সবসময় অপশন দেখে কাজ করবো, মানে ছবিটাকে ড্র করতে যাবে না আবার, ঠিক আছে? জাস্ট তুমি দেখবে এই মিররটার সাথে যে লাগানো সাইডটা আছে ওইটাই কিন্তু জাস্ট ফ্লিপ হয়ে যাবে। মনে করো না এটা একটা পাতা, পাতাটাকে জাস্ট এরকম উল্টাচ্ছ, তো এই সাইডটা যে টাচ হয়ে আছে টাচ হয়েই থাকবে। অর্থাৎ এই সাইডে যে ফেস যে জিনিসটা আছে এদিকে এইটাই থাকবে, এটা কিন্তু এরকম উল্টাবে না, এরকম উল্টাবে না। তাহলে এইখানে দেখো উপরের দিকে যেহেতু সাদাটা আছে, এই পাশে এসে এই জায়গাটায় শুরুর দিকে এখানে সাদাটাই থাকবে, ব্ল্যাঙ্ক থাকা উচিত। কোন দিকটাতে? এই দিকটাতে, মানে এরকম। কারণ ছবিটা তো এরকম দেওয়া আছে, মিররটা এখানে না, মিররটা এখানে, তো ছবিটা এরকম আছে। তো এদিকটা দেখবো আমি কোথায় সাদা আছে স্যার, উপরের, উপরের এটা সাদা এখানে আছে, এখানে আছে, এখানে, তাহলে এটা উত্তর হবে না। গেল প্রথম। এই এই যে অ্যারো চিহ্নটা, অ্যারো চিহ্নটা তো এই দিকটাতে আসবে, লাগানো দিকটাতে আসবে না, মানে মিররের সাইডটাতে কিন্তু অ্যারো চিহ্ন আসবে না। কিন্তু এখানে দেখো মিররের সাইডটাতে অ্যারো চিহ্ন আছে, এটাও বাদ। বাঁচলো দুটো। এইবার কি গল্প? এইটা যখন ফ্লিপ হবে এদিকে, এই ব্যাটার যে দাগগুলো সেটা এরকম আছে, তাহলে এদিকে যখন আসবে সেটা দাগগুলো এরকম হবে, কারণ ফ্লিপ হলে পরে ওটা চেঞ্জ হয়ে যাবে, ওই অ্যাজ ইট ইজ ওরকম তো থাকবে না। তাহলে এই দাগগুলো কোথায় আছে? আমার এইখানে আছে এরকম। কিন্তু এখানে যদি দেখতা, তাহলে এখানে যেরকম ছিল অ্যাজ ইট ইজ দিয়ে দিয়েছে, বাট এটা তো হবে না ভাই। ওটা তো ফ্লিপ হওয়া মানে কি, এরকম ফ্লিপ হয়ে যাওয়া ছবি, তো এটা এরকম এরকম হয়ে যাবে। তো আমাদের এখান থেকে বি নাম্বারটা হবে উত্তর। হুইচ লেটার ইন দ্য ওয়ার্ড সাইবারনেটিক্স, ওকে, সাইবারনেটিক্স এর কোন লেটারটা বলছে অকুপাইস দ্য সেম পজিশন অ্যাজ ইট ডাজ ইন ইংলিশ অ্যালফাবেট? ইংলিশ অ্যালফাবেট সিরিজে ওর যা পজিশন ভ্যালু এখানেও সেম পজিশনে আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে আই। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পজিশনে আই আছে। আর অ্যালফাবেটিক্যাল সিরিজেও 9 নাম্বার পজিশনে আই থাকে, আই এর পরে যে হয় যে 10, তাহলে আই হচ্ছে আমাদের এখান থেকে উত্তর। এরপরে কি ছিল? আর একটা লাস্ট কোশ্চেন আছে, একটা আছে ডিরেকশন টেস্ট। একটা লোক আছে, সে কি করছে, কোন দিকে তাকিয়ে আছে? দেখো ওয়েস্ট। আচ্ছা, ডিরেকশনটা কিরকম হয় আমাদের? এটা হয়ে যায় নর্থ উপর দিকে, এটা সাউথ, এদিকে হচ্ছে ডান দিকে ইস্ট, আর এদিকে হলো আমার ওয়েস্ট। তো ও কি কোন দিকে তাকিয়ে আছে? ও ওয়েস্টের দিকে তাকিয়ে আছে। আমি দুভাবে বোঝাবো, একটা হচ্ছে ছবি আঁকিয়ে বোঝাচ্ছি, আর একটা এমনি ম্যানুয়াল ক্যালকুলেশন করে। তাহলে দেখো, যদি আমি এটাকে ডায়াগ্রাম এরকম বলি, লোকটা আমার এখন এদিকে ওয়েস্টের দিকে মুভ করে আছে এদিকে। এবার কি বলছে? 45 ডিগ্রি ঘড়ির কাটার দিক, ঘড়ির কাটা মানে কি, এরকম করে ঘুরে, ঘড়ির কাটা ডান দিকে, ঘড়ির কাটা এরকম ঘুরে, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে ওর মুখ করে আছে, এরকম মুখ করে আছে, তো ঘড়ির কাটার দিকে মানে কি এদিকে ঘুরবে। কত ডিগ্রি? 45 ডিগ্রির ঘুরলো, মানে এখান থেকে 45 ডিগ্রি যদি বলো তাহলে এইটুকু অর্ধেকটা, কারণ গোটাটা 90 হয়, তো 45 ডিগ্রিও ঘুরলো এদিকে ক্লকওয়াইজ। তারপরে আবার 180 ডিগ্রি গেল, 180 ডিগ্রি মানে কি একটা সরল রেখা হবে, তার মানে এখান থেকে এরকম 180 ডিগ্রি ঘুরলো। এবার আবার ও উল্টো দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজে 270 ঘুরে গেল। 270 মানে কি 180 প্লাস 90, তাহলে এখান থেকে 180 এরকম, আবার 45, আবার 45, আবার 45, এটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে ও কোন দিকে প্রথমে মুভ করেছিল? ওয়েস্টের দিকে মুভ করেছিল, এইদিকে ওয়েস্ট। ওয়েস্টের থেকে প্রথমে কোন দিকে টার্ন নিল? 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপরে আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপরে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল। এইটা, তাহলে এখন ওর যদি ডিরেকশন বলো সেটা কোন দিকে হচ্ছে ভাই? এটা আমার সাউথ, আর এটা ওয়েস্ট, তার মাঝামাঝি মানে সাউথ ওয়েস্ট। এটা ছবি আঁকিয়ে। আর যদি এমনি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে চাও, জাস্ট তুমি দেখো যে ও কোন দিকে ফেস করে আছে, ও ওয়েস্টে ফেস করে আছে। এবার কি হলো? প্রথমে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তারপরে 180 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজে ঘুরলো কতটা? 180 আর 45 মানে 225 ডিগ্রি। তারপরেও 270 ডিগ্রি আবার অ্যান্টি ক্লকওয়ে চলে গেল, তার মানে তো এই 225 কে ছাড়িয়ে যাবে, আবার উল্টো দিকে যাবে, মানে কি 225 ক্যান্সেল, তাহলে 270 এক্সট্রা, মানে বাঁচলো এক্সট্রা কত চলে গেল? 45 ডিগ্রি। এটার থেকে এটা বাদ দাও, সরি 225 বাদ, হ্যাঁ 45 ডিগ্রি, ঠিক আছে। সেই 45 ডিগ্রি কি হয়ে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে, মানে আলটিমেটলি বেটা 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ পজিশনে চলে যাবে। তাহলে এখানেও মুভ করেছিল ওয়েস্টে, এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এদিকে, ঘড়ি তো আমাদের এরকম করে ঘোরে কিনা, আর যদি এদিকে ঘুরতে যাও তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিক থেকে এদিকে 45 ডিগ্রি এই পজিশনে মুখ হয়ে যাবে। বাস ওটাই, সেটা কি হচ্ছে সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি, মানে সাউথ ওয়েস্ট। ওকে, সো সাউথ ওয়েস্ট এটা আমাদের কিন্তু
এখান থেকে চলে আসবে উত্তর। তো এই ছিল, বুঝতে পারলে রিজনিং গুলো আমরা কিভাবে সলভ করতে পারি ফটাফট। যদি চাও যে পুরোপুরি রিজনিং কমপ্লিট শিখতে, যে না কোনো কোনো টাইপ বা চ্যাপ্টার বাকি আছে যখন আমি ডাইস সলভ করলাম এটসেট্রা, তাহলে সেক্ষেত্রে তুমি স্মার্ট ম্যাথস এর অর্থাৎ আমার এই কোর্সটাতে চাইলে এনরোল করতে পারো। যদি তুমি নিউ ক্যান্ডিডেট হও, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার জন্য রিজনিং এখনো শেখোনি পুরোপুরি ভাবে, সবগুলো চ্যাপ্টারকে কিভাবে কোন চ্যাপ্টারটা কি বা এটসেট্রা কিরকম কোশ্চেন্স থাকে, একটা ছোট্ট কোর্স টাইপের, ছোট্ট বলবো না, ভালো রকমের মোটামুটি মাঝারি কোর্স স্টার্ট করেছি আমি। ইট উইল টেক টাইম, চলছে এখন, ধীরে ধীরে ভিডিওস আসতে থাকবে। চাইলে এটাতে জয়েন করতে পারো। স্মার্ট ম্যাথস এর ডিটেলস তোমরা দেখে নিতে পারো এখান থেকে, ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে ওয়েবসাইটের এবং স্মার্ট ম্যাথস অ্যাপের। ঠিক আছে, আর অন্য কোন রকম কেউ যদি বলে তোমাদেরকে, আজকাল দেখলাম একজন আমাকে শেয়ার করেছিল যে কোথায় নাকি কোনো গ্রুপে বলছে যে স্মার্ট ম্যাথস এর কোর্সগুলোকে কমে বা ফ্রিতে পাইয়ে দেওয়া হবে, ওগুলো চক্রে পা দিও না, তোমার টাকা পয়সা নিয়ে নেবে, আলটিমেটলি কিছুই পাবে না। ঠিক আছে, তো ওগুলোতে ফ্রড কেসের মধ্যে যাবেই না, এখানটায় আছে। ঠিক আছে, চাইলে নিতে পারো। আর যদি মনে হয় দরকার নেই, ইউটিউবেও আমার আছে, করানো আছে সবগুলো টপিকই আগেকার, সেখানে সার্চ করো, দেখলে দেখতে পারো। বাট হ্যাঁ, ওয়েল অর্গানাইজড ওয়েতে চাও এক জায়গায় এখন কোয়ালিটি ইমপ্রুভ হবে, ডিজিটাল বোর্ডে হবে এটসেট্রা, তাহলে পরে তোমরা চাইলে এটা জয়েন করতে পারো। এটা হলো অবভিয়াসলি বেনিফিট, কিছু নতুন জিনিস অবভিয়াসলি থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। আর অন্যান্য যে সকল ক্লাসেস গুলো করাচ্ছিলাম আমি সেগুলো করাতে থাকবো। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।